বেগটার মানেটা কি? আপেক্ষিক বেগের মানেটা হচ্ছে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগ। গতিশীল বস্তুর বেগ কে কি বলে? আপেক্ষিক বেগ বলে। তাহলে কি বলেছি আমরা? একটা গতিশীল বস্তুর সাপেক্ষে, যার সাপেক্ষে, তাকে আমরা কি বলতে পারি? পর্যবেক্ষক বলতে পারি। পর্যবেক্ষক। একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে আমরা কি বলি? আপেক্ষিক বেগ বলি। একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর বেগকে আমরা কি বলে থাকি? আপেক্ষিক বেগ বলে থাকি গতিশীল বস্তুর বেগের ক্ষেত্রে। হ্যাঁ, এখন এটা কিভাবে বের করা? মনে করো তুমি যদি বসো, এখন তুমি পৃথিবীতে বসে আছো, এটা মনে করো পৃথিবী, আর্থ, এটা পৃথিবী মনে করো, আর এটা মনে করো চাঁদ, মন। তাহলে তোমার কাছে কি মনে হবে? এই চাঁদ পৃথিবীর চারপাশে কি করছে? ঘুরছে। কিন্তু তোমার নিজেকে কি মনে হবে? স্থির মনে হবে। তুমি যদি পৃথিবীতে থাকা কোনো মানুষ হও, এই যে তুমি পৃথিবীতে থাকা কোনো যদি মানুষ হও, তোমার কাছে মনে হবে এই চাঁদ পৃথিবীর চারপাশে কি করছে? ঘুরছে। তোমার নিজেকে কি মনে হবে? স্থির মনে হবে। কিন্তু তুমি তো প্রকৃতপক্ষে কি নও? স্থির নও। তাহলে তুমিও একটা গতিশীল বস্তু, কিন্তু তুমি আসলে কি? পর্যবেক্ষক। তুমি আসলে কি? পর্যবেক্ষক। পর্যবেক্ষক কেন বলছি? তুমি সেই গতিশীল বস্তু, তুমি হচ্ছে পর্যবেক্ষক, কারণ তুমি চাঁদের গতি কি করছো? পরিমাপ করছো। এই কারণে তোমাকে বলছি কি? পর্যবেক্ষক। তাহলে পৃথিবী হচ্ছে গিয়ে পর্যবেক্ষক। পৃথিবীতে যে মানুষটা চাঁদকে পর্যবেক্ষণ করছে সে হচ্ছে পর্যবেক্ষক। হ্যাঁ, পর্যবেক্ষক। আর চাঁদকে কি পর্যবেক্ষণ করছে? চাঁদের গতি পর্যবেক্ষণ করছে। সে কি পর্যবেক্ষণ করছে? চাঁদ গতিশীল। তার নিজেকে কি মনে হচ্ছে? স্থির মনে হচ্ছে। তাহলে যে গতি পরিমাপ করে, অন্যের গতি পরিমাপ করে, সে হচ্ছে পর্যবেক্ষক। তাহলে প্রথমে আমি যে গতিশীল বস্তু যার সাপেক্ষে বলছি সে আসলে কি? পর্যবেক্ষক। আর যার গতি পরিমাপ করা হবে সে হচ্ছে আলোচ্য বস্তু। এইটা হচ্ছে আলোচ্য বস্তু। পর্যবেক্ষক আলোচ্য বস্তুর গতি কি করছে? পরিমাপ করছে। তাহলে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে, যার সাপেক্ষে সে হচ্ছে পর্যবেক্ষক, সে অন্যের গতি মাপবে। অন্য একটি গতিশীল বস্তুর বেগকে কি বলা হয়? আপেক্ষিক বেগ বলা হয়। এখন তুমি যদি চাঁদে বসে পৃথিবীকে মাপতে, তাহলে চাঁদ হয়ে যেত কি? পর্যবেক্ষক। এখানে যদি চাঁদে কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে যদি পৃথিবীর গতি মাপতো, তাহলে এটা হইতো পর্যবেক্ষক। তখন এটা পর্যবেক্ষক হতো না, এটা হয়ে যেত কি? আলোচ্য বস্তু। তখন এটা পর্যবেক্ষক হতো না, তখন এটা হয়ে যেত কি? আলোচ্য বস্তু। আলোচ্য বস্তু হয়ে যেত এটা। আপেক্ষিক বেগের বিষয় যেটা বললাম সেটা হচ্ছে কি? একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে আমরা কি বলে থাকি? আপেক্ষিক বেগ বলে থাকি। একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে আমরা কি বলে থাকি? আপেক্ষিক বেগ বলে থাকি। তো একটি গতিশীল বস্তুর সাপেক্ষে, যার সাপেক্ষে আমি আরেকজনের গতি মাপবো, তাকে কি বলে? মনে করো এটা একটা স্টেশন। স্টেশনে তুমি দাঁড়িয়ে আছো। হ্যাঁ, তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, তোমার সামনে দিয়ে একটা ট্রেন কি হয়ে গেল? গতিশীল একটা ট্রেন চলে গেল তোমার সামনে দিয়ে। এটা একটা ট্রেন চলে গেল তোমার সামনে দিয়ে।
এখন তোমার সাপেক্ষে ট্রেনটা তুমি কি দেখতে পেলে? গতিশীল। তুমি হচ্ছে পর্যবেক্ষক। তুমি পর্যবেক্ষক, তোমার সামনে দিয়ে এই ট্রেনটা চলে যাচ্ছে, তার মানে তুমি ট্রেনের গতি কি করছো? পরিমাপ করছো। তাহলে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে বলতে বোঝাচ্ছে তোমাকে, তুমি হচ্ছে পর্যবেক্ষক। পর্যবেক্ষক আর যার গতি মাপছো অন্য একটি গতিশীল বস্তু, বেগকে আমরা কি বলি? আপেক্ষিক বেগ। তাহলে ট্রেনটা হচ্ছে অন্য একটি গতিশীল বস্তু, যেটা সেটা অন্য একটি গতিশীল বস্তু হচ্ছে সেটা। এই আপেক্ষিক বেগ পরিমাপের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগের ব্যাপারটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। এই যে ভেক্টর বিয়োগ, ভেক্টর বিয়োগটা স্যার আর একটু করে ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো কিভাবে চিত্রায়িত করব আমরা ভেক্টর বিয়োগ। তো এখানে অনেকগুলো কেস আছে। আমরা একটা কেস হচ্ছে কি একই সরল রেখা বরাবর কেস, ফার্স্ট কেস করব একই সরল রেখা বরাবর। হ্যাঁ, মনে করো আমি একটু ক্লিয়ার করি। ফার্স্ট কেস আপেক্ষিক বেগ কিভাবে নির্ণয় করতে হয়, এটার ভিতরে তিনটা কেস আছে। এই তিনটা কেসের ভিতরে স্যার আজকে পড়তেছি যেটা, সেটা হচ্ছে ফার্স্ট কেস। তো ফার্স্ট কেসে যেটা আছে সেটা প্রথমত স্যার আঁকি দিয়ে একই সরল রেখা বরাবর কাজ করবে। ফার্স্ট যে কেসটা সেটা হচ্ছে কি একই সরল রেখা বরাবর বস্তুগুলো ক্রিয়াশীল থাকবে। মনে করো এটা একটা সরল রেখা দিলাম, তো এখানে একটা বস্তু নিলাম স্যারে, এটা একটা বস্তু মনে করো, যেটার নাম দিলাম স্যার সি। এটা আরেকটা বস্তু মনে করো, যেটার নাম দিলাম স্যারে এ। এটা আরেকটা বস্তু মনে করো, যেটার নাম দিলাম স্যারে বি। তিনটা বস্তু নিলাম। তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টের উপরে অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ আসে পরীক্ষায়। একই সরল রেখা বরাবর তিন ব্যক্তি দাঁড়ানো। এ ব্যক্তির বেগ হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড, কোন দিকে? এই দিকে। বি বস্তুর বেগ হচ্ছে গিয়ে 7 মিটার পার সেকেন্ড, এটা। বি ব্যক্তিও কোন দিকে যাচ্ছে? এই দিকে। তার মানে এ ও বি একই সরল রেখা বরাবর যাচ্ছে, বাট ভিন্ন বেগে যাচ্ছে। আর সি হচ্ছে স্থির। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সি এর সাপেক্ষে এ এর বেগ কত, সি এর সাপেক্ষে এ এর বেগ, তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। সি এর সাপেক্ষে যখন স্যার এ এর বেগ বের করছি, যার সাপেক্ষে সবসময় মাথায় রাখবা, যার সাপেক্ষে বেগ বের করব, যার সাপেক্ষে বেগ বের করব তার বেগটাকে উল্টিয়ে অন্যের বেগ থেকে বিয়োগ করতে হবে। তার বেগটাকে উল্টিয়ে অন্যের বেগের সাথে যোগ করতে হবে। একটু মনোযোগ দাও। প্রথমে কি লিখবো? যার সাপেক্ষে সেটা পরে লিখবো। এ এর বেগ কত? এর বেগ হচ্ছে 5, ওইটা আগে লিখবো। এর বেগটা কত সেটা আগে লিখবো, তারপর যোগ দিব। কত যোগ করব? সি এর বেগকে উল্টিয়ে যোগ করব। সি এর বেগকে উল্টিয়ে যোগ করা মানে কি? মনে করো সি তো স্থির, এটা তো 0, আর 0 মানে আগে দিয়ে মনে করো +0। এটাকে উল্টিয়ে যোগ করা মানে হচ্ছে গিয়ে -0 দিয়ে আমরা কি করলাম? যোগ করলাম। যার সাপেক্ষে বেগ, তার বেগটাকে উল্টিয়ে অন্য জনের বেগের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এর বেগের সাথে সি এর সাপেক্ষে সি এর বেগকে উল্টিয়ে কি করছি? এর বেগের সাথে যোগ করছি। এইটা হচ্ছে আপেক্ষিক বেগ। 5 মিটার পার সেকেন্ড। আবার আমি আরেকটা বের করি, সি এর সাপেক্ষে বি এর বেগ। তাহলে প্রথমে স্যারে কি করব? বি এর বেগটা লিখবো। বি এর বেগটা কত? 7 যোগ, সরি, বি এর বেগটা লিখলাম। এরপর যার সাপেক্ষে, কার সাপেক্ষে? সি এর সাপেক্ষে। তাহলে সি এর বেগ কত? 0, স্থির সে, তার +0। +0 কে উল্টিয়ে যোগ করব, কত? -0। তো কত আসবে এখান থেকে? 7 মিটার পার সেকেন্ড। এই এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার সি এর সাপেক্ষে এরা বের করছেন, সি তো 0, তাতে কোনো সমস্যা হয়নি। যদি এর সাপেক্ষে বের করতে বলে, এর সাপেক্ষে বি এর বেগ, সেটাও আমরা বের করি। দেখো
এ এর সাপেক্ষে এ বেগ। দেখি মুন বলতো এটাকে কিভাবে লিখবো? এ এর সাপেক্ষে বি এর বেগ, এটাকে কিভাবে লিখবো? মুন আসিস? নাই। ইয়া বল, তারা বলতো। স্যার এ সাপেক্ষে বি এর বেগ হবে যে 7 প্লাস এরপরে -5 হ্যাঁ, ভেরি গুড, বুঝে গেছো। ব্র্যাকেট এই যে -5। তাইলে আগে বি এর বেগটাকে লিখতে হবে, তারপর যার হ্যাঁ সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টাই যোগ করতে হবে। তাহলে যোগ করছি, জি আর উল্টানো মানে কি, ওটা 5 ছিল -5 দিছি। তাহলে কত বলতো? এর সাপেক্ষে বি এর 2 আপেক্ষিক বেগ কত? 2 ms ইনভার্স 1। এই তো বুঝে গেছো। এবার দেখি, আমাকে মাহিয়া বল, বি এর সাপেক্ষে এ এর বেগ বল। মাহিয়া বল। বি এর সাপেক্ষে এ এর বেগ বল। 5 প্লাস -7। হ্যাঁ -7। তাহলে আনসার কত আসবে স্যার? -2 -2। মিটার পার সেকেন্ড। এই এটা। এরপরে স্যার যদি বলি এর সাপেক্ষে সবগুলোই তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে? কনসেপ্ট মনে রাখতে হবে, যার সাপেক্ষে, এই নোটটা লিখে রাখতে হবে, যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে, যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে কি করতে হবে? যোগ করতে হবে। যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে যোগ করতে হবে, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। এটা হচ্ছে ফার্স্ট কেস। ফার্স্ট কেস কেন বললাম স্যার এটা? কারণ এটা একই সরল রেখা বরাবর ক্রিয়াশীল বস্তুর ক্ষেত্রে, একই সরল রেখা বরাবর এবং একই দিকে ক্রিয়াশীল। এই যে একই দিকে ক্রিয়াশীল, এটা যেদিকে যাচ্ছে এটাও একই দিকে যাচ্ছে, এই জন্য এটাকে ফার্স্ট কেস বললাম স্যার। একই সরল রেখা বরাবর একই দিকে ক্রিয়াশীল হওয়াতে স্যার কি লিখছি? এটাকে ফার্স্ট কেস হিসেবে লিখছি। হ্যাঁ, এখন আচ্ছা, আমি যদি বলি এর সাপেক্ষে সি এর বেগ কত, কে বলতে পারবা? এর সাপেক্ষে সি এর বেগ কে বলতে পারবে? জাকিয়া বল, এর সাপেক্ষে সি এর বেগ বল। জাকিয়া কি শুনতেছিস না আমাকে? স্যার -5 ms ইনভার্স 1। বাবা বুদ্ধিমান। তাহলে 0 প্লাস এইভাবে না? জি স্যার। এই যে বুঝে গেছে, এর সাপেক্ষে বি এর বেগ। আচ্ছা, তোমরা এটা ভিডিওটা বারবার পজ করে করে দেখবা, না হলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে না। এটা বারবার দেখবা। তোমরা মনে হচ্ছে এখন বুঝে গেছো, কিন্তু আরো পড়তে হবে, আরো পড়ে পড়ে দেখতে হবে, না হলে জিনিসটা ক্লিয়ার হবে না। আচ্ছা, তাহলে আমাকে আরেকজন বলো তো দেখি, এর সাপেক্ষে তো সি এর বেগ বুঝলাম, তাহলে বি এর সাপেক্ষে সি এর বেগ কি হবে স্যার? কে বলবে? বি এর সাপেক্ষে সি এর বেগ দেখি কে বলতে পারবে? সুমা বলো তো, সুমা। 0 প্লাস -7। 0 প্লাস এমনিতে তোমরা ডাইরেক্ট লিখে ফেলবা, স্যার বুঝানোর স্বার্থে হয়তো জিরোটাকে আনতেছি আর কি, কিন্তু তোমরা যখন বুঝে করবা তখন আর জিরোটাকে আনার দরকার নেই। স্যার হয়তো বুঝানোর স্বার্থে এখন জিরোটাকে আনতেছি, কিন্তু তোমরা ফাইনালি যখন অঙ্ক করবা তখন কিন্তু আর জিরো লিখার দরকার নাই, তোমরা ডাইরেক্ট লিখবা, মাথার ভিতরে জিরো থাকবে আর কি।
তোমরা ডাইরেক্ট লিখবা। এই তো বোঝা গেছে ফার্স্ট কেস আমরা আলোচনা করে ফেললাম। তাহলে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে আমরা কি বলি? আপেক্ষিক বেগ বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, এবার একটা জিনিস ক্লিয়ার করি। যদি গতিশীল বস্তু যেটা পর্যবেক্ষক বলছি স্যার, যেটা পর্যবেক্ষক বলছি, পর্যবেক্ষক নিজে যদি গতিশীল না হয় স্থির হয়, এখানে যদি গতিশীল না হয় স্থির হয়, যেমন যেমন এই যে এক্সাম্পল দেখো, স্যার বের করছিলাম সি এর সাপেক্ষে এ এর বেগ। তো যার সাপেক্ষে যে বেগটা পরিমাপ করলো সে তো স্থির, সি স্থির না? সি স্থির। তাহলে পর্যবেক্ষক যদি স্থির হয়, তাহলে তার সাপেক্ষে অন্যের যেটা বেগ বের করা হয়, এ এর বেগ বের করছি আমরা, তখন সেটাকে আসলে প্রকৃত বেগ বলা হয়। এটাকে প্রকৃত বেগ বলে, এইটাকেও প্রকৃত বেগ বলে। কেন প্রকৃত বেগ বললাম? কারণ যে পর্যবেক্ষকের সাপেক্ষে আমি কি করছি, অন্যের বেগ মাপতেছি, সে পর্যবেক্ষক নিজেই স্থির। তাহলে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে আমরা আপেক্ষিক বেগ তো বলতেই পারি, প্লাস এ বস্তুর প্রকৃত বেগও বলতে পারি ওইটাকে। তাহলে 5 মিটার পার সেকেন্ড এ বস্তুর প্রকৃত বেগ, এই যে এ বি বস্তুর প্রকৃত বেগ বলতে পারি 7 কে। কিন্তু তোমরা এটাকে বলতে পারো না, এ এর সাপেক্ষে সি এর বেগ এই যে -5, এটা প্রকৃত বেগ বলতে পারো না। কেন বলতো? কারণ যার সাপেক্ষে সে গতিশীল, এ এর সাপেক্ষে, কারণ এ দেখো গতিশীল, এর বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে অন্যের বেগ যদি পরিমাপ করো, সেটাকে কি বলা যাবে না? প্রকৃত বেগ বলা যাবে না। যদি স্থির পর্যবেক্ষক হয়, পর্যবেক্ষক যদি স্থির হয়, তার সাপেক্ষে যদি তুমি অন্যের বেগ মাপো, সেই আপেক্ষিক বেগটাকে প্রকৃত বেগ বলা যাবে। তাহলে মাস্ট যার সাপেক্ষে মাপবো সে কি হইতে হবে? স্থির হইতে হবে, তাহলেই প্রকৃত বেগ বলা যাবে, আদারওয়াইজ কিন্তু বলা যাবে না। আর সেকেন্ড কেসটা কি তাহলে? সেকেন্ড কেসটাও একই সরল রেখা বরাবর, বাট একই সরল রেখা বরাবর ঠিক আছে সবকিছুই, কিন্তু বিপরীতমুখী। মনে করো এইটা, আরেকটা হচ্ছে এইটা, দুইটা বস্তু একই সরল রেখা বরাবর বাট বিপরীত দিক থেকে আসতেছে। তো সেই ক্ষেত্রে কন্ডিশনটা কেমন হবে? মনে করো এটা এ আর এটা মনে করো বি। তাহলে এটা আসতেছে মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে, এটা আসতেছে মনে করো 7 মিটার পার সেকেন্ড বেগে। উল্টা দিক থেকে, এটা এই দিক থেকে, এটা এই দিক থেকে, বিপরীত দিক থেকে আসতেছে। এই জন্য এটার নাম হচ্ছে সেকেন্ড কেস। একই সরল রেখা বরাবর বাট বিপরীত দিক থেকে আসতেছে, এই জন্য এটার নাম সেকেন্ড কেস দিলাম স্যারে। আচ্ছা, তো কনসেপ্টটা কি ছিল? ভেক্টর বি এর কনসেপ্টটা আমাকে যদি এখন বলা হয় এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে আমি কনসেপ্টটা কিভাবে লিখবো? এ এর সাপেক্ষে বি এর বেগ। তাহলে আমরা আগে কি লিখবো? ভি বি, বি এর বেগ যোগ, দেখো তো স্যারের লেখাটা ঠিক আছে কিনা, দেখো তো স্যারের লেখাটা ঠিক আছে কিনা। जी सर। হ্যাঁ, মান বসাই নাই আর কি, মান না বসিয়ে দেখাইলাম, ঠিক আছে না? যার সাপেক্ষে বেগ, তার বেগটাকে উল্টিয়ে যোগ করছি স্যারে। তাহলে যদি স্যারকে বলতো বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে এটাকে কিভাবে লিখতাম বলো তো একটু দেখি। ভি এ আগে, প্লাস তারপরে কি লিখতাম বলো তো? माइनस वी वी। আচ্ছা, এই মাইনাসটা কেন আসছে? সূত্রের কারণে আসছে, রাইট? আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা কি করি? আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা কি করি? যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে যোগ করতে হয়। ওই উল্টিয়ে কথাটার জন্যই আসলে কি আসছে? এই মাইনাসটা আসছে। উল্টিয়ে কথাটার জন্যই আসলে মাইনাসটা আসছে। যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে কি করতে হবে? যোগ করতে হবে। তো যার সাপেক্ষে বেগ কার? এ এর সাপেক্ষে বেগ, কার বেগ? বি। তাহলে বি এর বেগটা হচ্ছে ভি বি লিখলাম। যার সাপেক্ষে বেগ, কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে, তাহলে এ এর বেগটাকে উল্টিয়ে যোগ করলাম। এই যে এর বেগটা হচ্ছে ভি এ প্লাস ভি এ, এটাকে উল্টিয়ে যোগ করা মানে কি? মাইনাস ভি এ। উল্টিয়ে কি করলাম? আমরা যোগ করলাম।
তাহলে যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে কি করতে হয়, যোগ করতে হয়। আচ্ছা, এবার আমরা এটা নির্ণয় করব, দেখি। আসো, ভিবি এর বেগ কত? 7। ভিবি এর হচ্ছে গিয়ে 7, লিখলাম 7, এরপরে প্লাস দিলাম, তারপর হচ্ছে সূত্রের মাইনাস দিলাম, ভিএ, এইটাতে স্যার আরো একটা মাইনাস দিলাম। দেখি বলো এবার এই মাইনাসটা কেন দিলাম? কারণ সেটা উল্টো দিক থেকে আসছে, ভেরি গুড, ঠিক বিপরীত। হ্যাঁ, কারণ এটা বিপরীত দিক থেকে, সেই জন্য আরেকটা মাইনাস আনছি স্যার। এই যে ফিজিক্সের বিপরীত বুঝাতে মাইনাস আরেকটা দিতে। আর এই মাইনাসটা কেন? ওই আপেক্ষিক বেগের ফর্মুলার জন্য এই মাইনাসটা। এটা আপেক্ষিক বেগের ফর্মুলাতে তো মাইনাস আছে। আর আরেকটা মাইনাস কেন দিছি স্যারে? বিপরীত দিক থেকে আসতেছে সেই জন্য। তাহলে দুইটার যোগফল কত হবে? 12। তখন এ মনে করবে যে বি তার দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসতেছে। এর সাপেক্ষে বেগ না, তাহলে এ মনে করবে বি তার দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে। এবার পরেরটাতে কি হবে দেখি, বলো তো কেউ একজন। পরেরটাতে ভিএ কত? ভিএ হচ্ছে 5 5 প্লাস প্লাস মাইনাস তো আছেই, এরপরে ভিবি কত? মাইনাস মাইনাস 7। 7। মাইনাসটা কেন? কারণ একটা একটা বিপরীত। তাহলে এখানেও কত পাচ্ছি আমরা? 12 মিটার পার সেকেন্ড। তাহলে আশা করছি সেকেন্ড কেসটাও তোমরা বুঝে গেছো। এটা সেকেন্ড কেস। ফার্স্ট কেস আর সেকেন্ড কেসের মধ্যে তফাৎ কি? দুটোটাই একই সরলরেখা বরাবর, বাট তফাৎটা হচ্ছে কোন জায়গায়? একটা একই দিকে ছিল আর একটা হচ্ছে বিপরীত দিকে। এখন একই সরলরেখা বরাবর যদি না হয়ে ভিন্ন সরলরেখা বরাবর হয়, এইটা হচ্ছে থার্ড কেস। ওইটা হচ্ছে থার্ড কেস। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই, একটা ভেক্টরকে কিভাবে উল্টায় লিখতে হয় সেটা একটু ক্লিয়ার করি। মনে করো এটা একটা ভেক্টর, আরেকটা ভেক্টর মনে করো এদিকে ক্রিয়াশীল। হ্যাঁ, এই ভেক্টরটার নাম দিলাম স্যারে, মনে করো এটার নাম হচ্ছে ভিএ, এরা মধ্যবর্তী কোণ মনে করো আলফা, এটা মনে করো ভিবি। দুইটা ভেক্টর লিখলাম আমি। তো লিখার পরে এখন আমার কাছে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে গিয়ে এ এর সাপেক্ষে বি এর বেগ। বলো তো এটাকে কিভাবে লিখবো? এর সাপেক্ষে বি এর বেগ কিভাবে লিখবো এটাকে? বলো, তারা বল। বি VE ভিবি ভিবি, তারপর plus প্লাস VA ভিএ, এখানে আগে কি দিতে হবে? মাইনাস। কেন মাইনাস দিছি? কেন minus মাইনাস কেন দিছি? বিপরীত দিকে বিপরীত না, তোমাদেরকে আপেক্ষিক বেগ এতক্ষণ কি বুঝাচ্ছি আমি? আপেক্ষিক বেগের ফর্মুলাটা কি? উল্টিয়ে দিতে ফর্মুলাটা কি হবে। লেখা আছে? তো উল্টিয়ে যোগ করতে হয়। যার তাহলে এই যে, সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে যোগ করতে হ্যাঁ, হবে। তো কার সাপেক্ষে? এর সাপেক্ষে বেগ। তো এর বেগকে তোমাকে উল্টাইতে হবে না? মাইনাস ভি এ করতে হবে না? উল্টানো মানে কি? তাকে মাইনাস করে ফেলা। সে এইদিকে প্লাস, বাট তার মাইনাসটা কোন দিকে হবে? উল্টা দিকে। এখন এটাকে আমরা চিত্রায়িত করতে চাই, এটা তো একই সরল রেখা বরাবর না। এটা কি একই সরল রেখা বরাবর? তারা তো একই একটা কোণে আছে, আলফা কোণে আছে, বাট একই সরল রেখা বরাবর না। একই সরল রেখা বরাবর হওয়া মানে এরকম, একটা সরল রেখার উপর দুইটা বস্তু আছে, তখন তারা একই সরল রেখা বরাবর। এটা একই সরল রেখা বরাবর। হ্যাঁ, কিন্তু এটা তো একই সরল রেখা বরাবর না, কারণ একটা সরল রেখা আরেকটা সরল রেখার সাথে আলফা কোণ করে আছে। তাহলে কি এটা একই সরল রেখা বরাবর? একই সরল রেখা বরাবর না। তাহলে এটাকে আমরা কিভাবে চিত্রায়িত করব? বি এর বেগ ঠিক আছে, আর এ এর বেগটা এইদিকে, এইদিকে তো হচ্ছে প্লাস ভিএ, তার উল্টা দিকে হচ্ছে মাইনাস ভিএ। তাহলে উল্টা দিক মানে কোন দিক? এই দিকে হচ্ছে মাইনাস ভিএ, এই যে এইদিকে হচ্ছে মাইনাস ভিএ, এইটা হচ্ছে গিয়ে তোমার মাইনাস ভিএ। এই
তাহলে এই কোণটা কত দেখি বলতো? এই কোণটা 180 মাইনাস কি? আলফা। 180 মাইনাস আলফা। এবার এইটার সাথে এইটার এই যে যোগ, এখন আমরা কিভাবে ভেক্টর হিসাব করব এটাকে? একই সরল রেখা বরাবর যেহেতু না, তাহলে আমরা নরমালি মান বসিয়ে কাজ করতে পারবো না। একই সরল রেখা বরাবর যেহেতু হয়নি, তাহলে এই বিন্দুতে, একই বিন্দুতে কয়টা বেগ ক্রিয়াশীল বলতো? এই বেগটা ক্রিয়াশীল আর এই বেগটা ক্রিয়াশীল। তাহলে এখানে কোন বিধি আসবে দেখি বলতো? একই বিন্দুতে যখন একই জাতীয় দুইটা ভেক্টর ক্রিয়াশীল সামান্তরিক থাকে, বিধি। সামান্তরিক বিধি। তাহলে এখানে সামান্তরিক কিভাবে আঁকবো আমরা? কার কার সাথে সামান্তরিক আঁকবো? এইটার সাথে আর এইটার সাথে। এইটাকে নিচ্ছি না কেন? কারণ আমার প্লাস ভি এর সাথে কানেকশন না, আমার ভি এর কার সাথে কানেকশন? মাইনাস ভি এর সাথে কানেকশন, এই যে এটার সাথে। তাহলে সামান্তরিক কিভাবে আঁকবো আমরা? এই যে সামান্তরিক এইভাবে আঁকতে হবে। এইভাবে সামান্তরিক আঁকলাম আমরা। এই যে সামান্তরিক আঁকলাম। তাহলে লব্ধি কোণ বরাবর হবে? লব্ধি হবে কর্ণ বরাবর। এই যে এই বরাবর হবে হচ্ছে লব্ধি। এটা হচ্ছে ডব্লিউ। তাহলে এই ডব্লিউটাকে আমরা এখন কিভাবে বের করব? লব্ধির মান, যদি এখন লব্ধির মান বের করতে দেয়, রুট ওভার, মনে আছে তোমাদের নিশ্চয়ই, আমরা আর বের করছিলাম রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস প্লাস 2p কিউ কিউ স্কয়ার 2p cos আলফা। cos থিটা। cos আলফা। cos আলফা। বাট আমাদের আলফা তো আর আলফা না, আমাদের আলফাটা এখন কত বলতো? 180 মাইনাস আলফা। এখন আমাদের এই আলফার জায়গায় কত বসবে? 180 মাইনাস আলফা। বলে স্যার কেন? কারণ দেখো তোমার কার কার সাথে কোণ? ভি বি এর সাথে কোণ আর মাইনাস ভি এ এর সাথে কোণ। তাহলে ভি এ তো এটা, এটা আর এটার সাথে কোণ, তাহলে এটার সাথে কোণ তো এটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। 180 ডিগ্রি মাইনাস আলফা, এই যে এটা। তাহলে এটা কোন চতুর্ভাগে পড়বে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ। আমরা তো পি কিউ দিয়ে লিখে ফেলতেছি, যদিও এটা পি কিউ দিয়ে না। হ্যাঁ, আমি তো ভি দিয়ে লিখবো আমরা। হ্যাঁ, আমরা তো ডব্লিউ, এটা ভি বি স্কয়ার ভি এ স্কয়ার, ব্র্যাকেট না দিয়ে লিখলেও চলবে, 2vb ভি এ cos 180 মাইনাস আলফা। এই তাহলে রুট ওভার ভিবি স্কয়ার ভি এ স্কয়ার, আর এটাকে চতুর্ভাগে ফেললে কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, 2vb ভি এ cos আলফা। মাইনাস হয়ে গেল এখানে। তারপর তোমরা মানগুলা বসিয়ে এখান থেকে লব্ধি বের করে নিয়ে আসতে পারবে। ওইটাই হবে কি? আপেক্ষিক বেগ। তাহলে এইটা কোন কেস? তাহলে থার্ড কেস। তাহলে থার্ড কেস কখন ইউজ হবে? যদি একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল না হয়। এই যে দেখো, একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল না, এই বিন্দুতে এইদিকে একটা বেগ ক্রিয়াশীল, এইদিকে একটা বেগ ক্রিয়াশীল। একই সরলরেখা বরাবর যখন হবে না, তখন এই থার্ড কেসের কথা চলে আসবে। তো তোমরা বলো তো, বি এর সাপেক্ষে এ এর বেগটা কেমন হইতো? এটা তো এ এর সাপেক্ষে স্যার বি করছি। তোমরা আমাকে বলো চিত্রটা এখন কেমন হবে? বি এর সাপেক্ষে এ এর বেগ, এটাকে কিভাবে লিখবো দেখি বলতো রিপন? বি এর সাপেক্ষে এ এর বেগটা কিভাবে লিখবো স্যার? স্যার কোনটা? বি এর সাপেক্ষে এ এর বেগ, এটাকে এখন আমরা কিভাবে লিখবো আপেক্ষিক বেগের ফর্মুলা অনুযায়ী? বি স্যার এর বি এ সাপেক্ষে বি এ প্লাস প্লাস মাইনাস ভি এ ব্র্যাকেটের মধ্যে মাইনাস ভি এ না ভিবি ভিবি? ভিবি ভিবি। এখন এটা তো থার্ড কেস তো একই সরলরেখা বরাবর না, তাহলে এটাকে আমরা চিত্রায়িত করতে চাই। তো চিত্রায়িত যখন করবা, তখন তোমরা যে কাজটা করবা, প্রথমে কি এঁকে নিবা? ধরো বি এ এঁকে নিলাম স্যার, বি এ এদিকে,
তারপর মনে করো ভিবি একে নিলাম, ভিবি এই দিকে, হ্যাঁ ভিবি এই দিকে। আচ্ছা, কিন্তু আমাদের কানেকশন কার সাথে বলো তো? আমাদের কানেকশন হচ্ছে ভিএ আর মাইনাস ভিবি, কিন্তু আমরা তো আঁকছি প্লাস ভিবি। তাহলে মাইনাস ভিবি যদি আঁকতে হয় তাহলে কি করতে হবে? ঠিক তার অপোজিট একটা ভেক্টর আঁকতে হবে। কেন? কারণ প্লাস ভিবি যেদিকে, মাইনাস ভিবি তার উল্টা দিকে। ভেক্টর ডিরেকশন মানে কি কমপ্লিটলি তার কি উল্টা দিকে, এই যে এদিকে। বাট ভেক্টর দুইটার মান ও দিক দিক চেঞ্জ হবে, বাট মান কি সেম থাকতে হবে, মান সেম থাকতে হবে এই দিকে। তাহলে এইটা হচ্ছে মাইনাস ভিবি। এবার এটার সাথে কোণ ছিল আলফা, তাহলে আবার বলো তো এটার সাথে কোণটা কত? 180 মাইনাস আলফা। এবার সামান্তরিক আঁকো তোমরা, কার কার মধ্যে সামান্তরিক অঙ্কিত হবে? ভি এ আর মাইনাস ভিবি এর সাথে সামান্তরিক অঙ্কিত হবে। তো সামান্তরিক এঁকে ফেলি আমরা একটু। তো সামান্তরিক আঁকতে গেলে আমাদেরকে কি করতে হবে? ওইটার প্যারালাল একটা এঁকে নিতে হবে, তারপর এইটার প্যারালাল একটা এঁকে নিতে হবে। এই যে এঁকে নিলাম আমরা। তারপর লব্ধি কোণ বরাবর হবে? লব্ধি হবে কর্ণ বরাবর, এই যে এই বরাবর হবে লব্ধি, এই বরাবর হবে লব্ধি। তো এখন লব্ধির সূত্র তো তোমরা জানো কিভাবে বের করতে হয়। তাও রুট ওভার VA স্কয়ার VB স্কয়ার 2VA VB cos 180 মাইনাস কি আলফা। এটাকে চতুর্ভাগে ফেললে কি হয়ে যাবে? এটা এখানে মাইনাস এসে যাবে। এবার যদি তোমরা দিকও বের করতে চাও, দিক বের করতে চাইলে কি লব্ধি ধরো এটার সাথে থিটা কোণ তৈরি করছে, তাহলে দিক কেমনে বের করবা? tan থিটা সমান সমান tan থিটা সমান সমান যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তা কার সাথে লব্ধি অ্যাঙ্গেল তৈরি করছে? ভি এর সাথে, তাহলে ভি এ থাকবে সিঙ্গেল প্লাস আর বাকি আছে কি ভিবি, উপরেও ভিবি, আর যেহেতু tan tan মানে কি সাইন বাই কি কস, তাহলে সাইন মানে কি কোণ আলফা, আলফার জায়গায় কি আছে 180 মাইনাস আলফা, আলফার জায়গায় কি আছে 180 মাইনাস আলফা। এই ক্যালকুলেশন করে তোমরা থিটা এর মান কি করে নিয়ে আসতে পারো, বের করে নিয়ে আসতে পারো। এই হচ্ছে আপেক্ষিক বেগের থার্ড কেস। এই জিনিসগুলো এই কেসগুলো পড়াইছে এই কারণে, এগুলো তোমরা ভিডিওগুলো টেনে টেনে পড়বা, কারণ পরবর্তী ক্লাসে আমরা এগুলোর উপর অঙ্ক করব।